প্রিয় দর্শক, আমন্ত্রণ সম্পর্কে সাথে আছি আমি টিনা সালাম মঞ্জুর। খুবই আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আজকে অতিথিদের কথা। আমাদের আজ সাথে আছেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, অভিনেতা আল মনসুর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততা এত কিছুর মাঝে আপনারা সময় দিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ। আমরা এমন কিছু ব্যস্ত লোক নই। তাহলে তারা বেশি বেশি করে পাওয়া যাবে আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে। খুবই মানে আমরা তো মানে হওয়ার জন্য মানে লভ্য হওয়ার জন্য অস্থির অস্থির। আমাদের অনুষ্ঠানটার যে ধরন, আমরা আসলে আপনাদের দুজনকে আজকে একসাথে পেয়েছি, আমরা জানতে চাই আপনাদের সেই ছোটবেলার কথাগুলো আপনাদের কাছে জানতে চাই। আমি চাই যে কাজের কথা অনেক সময় অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, কিন্তু আমরা আপনাদের সেই ছোটবেলার কাহিনীগুলো আজকে তুলে আনতে চাই। স্যার, আপনার কাছ থেকে প্রথমে আসলে আল মনসুর ভাইয়ের কথা জিজ্ঞেস করি যে উনি কেমন ছিলেন ছোটবেলায়, কেমন দুরন্ত ছিলেন, কেমন কি ছিলেন? ও তো আমার চাইতে অনেক ছোট, আমার মনে হয় বছর 8-এর ছোট হবে। তো এত ছোট ভাইদের কথা ঠিক মনে থাকার কথা নয়, কারণ আমরা ছিলাম প্রায় রাবণের বংশ। আমরা 11 ভাই বোন, একটা ফুটবল টিম হয়, একটা মানে নাটক আমরা নামিয়ে দিতে পারতাম। আমাদের বাসায় সবাই খুব হইচই, আনন্দ প্রিয়, উৎসাহী, আব্বা থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকে। তো সুতরাং আপনি কি সবার বড় ছিলেন? আমি ভাইদের মধ্যে বড়। আচ্ছা আচ্ছা। তো সুতরাং আমার পরও আরো অনেকে ছিল, তার অনেক পরে হয়তো গিয়ে বেলাল, আল মনসুর আর কি আমরা বেলাল বলে ডাকি, যদি অপরাধ না হয় তাহলে এখনো সেই নামেই ডাকতে চাই। তো তো সুতরাং ঠিক চোখে পড়ে নাই কখনো। প্রথম যখন একবার চোখে পড়লো, বলবো গল্পটা? কোনটা? আমরা তখন মুন্সিগঞ্জে, তো আমাদের পাড়ায় একটা মেয়ে ছিল, আমি তার নাম দিয়েছিলাম তিলোত্তমা। তিলোত্তমা মানে তিলের মতো কালো এবং গোল, ছোটখাটো গোলগাল। তো শুনলাম যে বেলাল নাকি তার জন্য কিছু বেদনা অনুভব করছে। তখন বেলাল বোধহয় স্কুলেই পড়ে আমার ধারণা। তো ক্লাস 8-এ পড়ি। তো এরকম হঠাৎ একদিন শুনলাম যে বেলাল মাঠের মধ্যে একা বসে আছে, আহত, সারা শরীরে ক্ষত। তো আমি তো মানে ওর জন্য আমার আবার খুব একটা মমতা ছোটবেলা থেকে। তো আমি তো একদম হাউমাউ করে দৌড়ে সেখানে গেলাম, যে দেখি যে বেলাল সেখানে বসে আছে, সারা শরীরে ব্যান্ডেজ। কি ব্যাপার? বলে না কিছু হয়নি। ওর আবার এরকম ব্যাপার ছিল যে পরীক্ষা একেবারে খুব খারাপ পরীক্ষা দিয়ে এসছে। তো জিজ্ঞেস করলাম কেমন দিলি? ভালো। এমন ভাবে ভালো, আবার সন্দেহ কি, এটা প্রশ্ন কেন? তো বললাম যে কি হয়েছে? বলে কিছু না। তো পরে আস্তে আস্তে জানলাম যে ওই তিলোত্তমার জন্য ও নাকি ট্রেন থেকে লাফ দিয়েছিল আত্মহত্যা করার জন্য। এখন হাসি পাচ্ছে কথাটা শুনতে, হাসি পাচ্ছে, কিন্তু আমি মনে করি যে এই ইমোশন যার মধ্যে নাই, এই তীব্র জীবনানুভূতি, জীবন আবেগ যার মধ্যে নাই, যে এই কষ্ট পাওয়ার, এত বড় কষ্ট পাওয়ার ক্ষমতা যার মধ্যে নাই, তার পক্ষে পৃথিবীতে কোনো ভালো কাজ করা খুব কঠিন। অন্তত ও যে মানের অভিনেতা একসময় হয়েছিল, সেটার জন্য একটু এক্সেপশনাল জীবন। মনে হয় এখন এই কথা শুনে আফসোসে পড়ে যাচ্ছে। না, ওইটা কিন্তু বড় জান, ওইটা কিন্তু মানে সত্যিকারের আত্মহত্যার প্রচেষ্টা ছিল না। কারণ হচ্ছে যে ওই মেয়েটা আমাকে একটা চিঠি লিখেছিল, অনেক অনেক কথা ছিল, মনে নাই। ওর মধ্যে একটা লাইন আমার মনে আছে, সেটা ও লিখেছিল যে তোমাকে না পাইলে আমি বিষ খাইবো, আমাকে না পাইলে তুমি কি করিবা জানাইবা। তো ওইটারই একটা প্র্যাকটিস, বহিঃপ্রকাশ ছিল না ওইটা একটা প্র্যাকটিস যে কি করা যায়। হ্যাঁ, সেইটাই আত্মহত্যার মানে তো যা হোক, দুষ্ট লোকে একটু অন্যভাবে বলে আর কি, যে মেয়েটা খুব আনন্দেই ছিল, আহত, নিহত, রক্তাক্ত যা হওয়ার সেটা তুই হয়েছিলি। আচ্ছা, মানে বড় ভাইয়ের কথা, স্যারের কথা আপনার কি মনে আছে ছোটবেলার সেই স্মৃতি? আমাদের ওই বাড়িতে দুটো এই কাঁচা মিঠে আম গাছ আছে না, দুটো আম গাছ ছিল। তো একটার মালিক ছিল বড় ভাইজান, মালিকানা ঘোষণা করা হলো যে এটা আমার, সব আম তার। তারপরে আরেকটা বড় ভাইজানের ছোট ভাই, বড় ভাইজানের পরেই যে আব্দুল আল মামুন, তো ওইটা তার দখলে গেল। এখন আমার, ওরা করে কি, এখন আমার পরেও আবার আমার পরেই আবার আরেকটা ভাই আছে,
তো এখন এই সময় পর পর দুই ভাই দুইটা দখল করলো। এখন আমরা কার দলে? হ্যাঁ, তো বড় ভাইজান জিজ্ঞেস করলো যে, আমার ছোটটাকে জিজ্ঞেস করলো যে তুই কার দলে? তো সে খুব সরল ভাই বললো যে আমি আপনার দলে। তখন আমাকে যখন জিজ্ঞেস করলো, তখন মানে আমার কিন্তু এই ঘটনা থেকে একটা জিনিস কিন্তু বোঝা যাবে যে আমার পক্ষে রাজনীতিবিদ হওয়ার একটা বিরাট সম্ভাবনা লুকোনো ছিল, কিন্তু আমি কেন হই নাই এটা এখন ভাবার বিষয়। এখন বড় সময় যেটা আছে হচ্ছে যে কিন্তু বড়ভাইজান যখন- মিথ্যা কথা। বড়ভাইজান যখন জিজ্ঞেস করলো আমাকে তুই কার দলে, তখন আমি বললাম উপরে উপরে ছোট ভাইজানের দলে, তলে তলে আপনার দলে। আবার আমার কাছে এসেও তাই, ছোট ভাইজান যখন জিজ্ঞেস করছে ও যে তুই তখন- কার দলে, হ্যাঁ, হ্যাঁ। এরকম ওপরে ওপরে বড় ভাইজানের দলে, তলে তলে আপনার দলে। বড়ভাইজান যখন ইউনিভার্সিটিতে পড়া শুরু করলো, তখন এটা আমার জন্য একটা লাভজনক ব্যবসায় পরিণত হলো এক পর্যায়ে। কারণ আমরা তখন শাহজাহানপুরে ঢাকায়, তো বড়ভাইজান ওখানে থাকেন, প্রায় দিনই আসে কেউ না কেউ, এবং নতুন কিছু না নতুন। কিছু। তো আব্বার মা কি তো- আসে? আসে আর কি বলো, মানুষজন আসে। তারপর আব্বার মা তখন একটা বিয়ের ভাবনা চিন্তা চলছে, যে আসে তাকেই বলে, আব্বার আম্মাকে শুনি যে এই মেয়েটা কিন্তু ভালো, তাই না, ওর সঙ্গে মানাবে। তো ব্যবসাটা হলো ওইখানে যে বড় ভাইজানের যখন জন্মদিন, সেদিন সকাল থেকে শহীদ মিনারের পাদদেশে ফুল দেওয়ার মতো আসছি আসছি, এবং প্রত্যেকে তখন সেই সময় সেই 60-এর দশকে তখন কবিতার বই দেওয়া, বই প্রেজেন্ট করাটা একটা বিরাট সুন্দর ব্যাপার ছিল। আর বই, বইয়ের পরে বই। তো সারাদিন তো আর বড়ভাইজান বাসায় থাকতো না, কিন্তু স্রোত তো আসে, এবং আমি ওইটা বড়ভাইজানের পক্ষ থেকে আমি গ্রহণ করতাম। তো বড় বাসায় ভাইজান আসার পর্যন্ত পর- কি আর পৌঁছতে না, হয়? বড়ভাইজান বাসায় আসার পরে গোটা 20 থেকে গোটা 3 বড়ভাইজানকে দেওয়া হয়তো, বাকিটা আমি। ও আমাদের পারিবারিক মানে সংঘাত সৃষ্টি করে দিয়েছিল। একদিন হঠাৎ এসে বলল যে ওর এক বান্ধবী নাকি বলেছে যে আচ্ছা তোমার ভাই কি আরেকটা বিয়ে করবে? হ্যাঁ, সে এইরকম পাগল, হ্যাঁ, মানে বড়ভাইজানের জন্য পাগল একেবারে। বলছে যে তোমার ভাই কি আরেকটা বিয়ে করবে? তো বলে যে না না, ভাই তো বিয়ে করে ফেলেছে, আর তো বিয়ে হবে না, আর আর ওটা ওসব ওদিকে আর চেষ্টা করে লাভ নেই। তো তখন বলেছে যে ঠিক আছে, বিয়ে নাই নাই করলো, যে বলছে যে চাকরিনি টাকরিনি রাখবে। সেটা এসে আমার গিন্নির সামনে বলছে যে তাহলে বলো যে আমি আছি। I না, guess এরকম- unusual এরকম- মানুষদের সাথে unusual এসব ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক আছে। এই সম্প্রতি আর কি একটি মেয়ে, তো সে এখন এখনো? বলছে, হ্যাঁ না এখন বলছে সে, আমি তাকে বলছি যে তোমাকে খুব ভালো লাগে, মানে যে পোষ মানাবার জন্য যা যা বলতে হয় এই ধরনের। তো সে আমাকে বলে যে বড় ভাইজানকে তার খুব ভালো লাগে। তো তারপরে হঠাৎ আমার এক বন্ধু একদিন বলে যে ও দেখি বারবার যে- বলার চেষ্টা করছে যে আমিও ভালো। তো একদিন আমার এক বন্ধু আবার একদিন বলে যে আরে সেই মেয়েকে তো দেখলাম স্যারের সঙ্গে আরো অনেকের সঙ্গে হাঁটছে। তো আমাকে বলে যে তো কি ব্যাপার, তো তুমি কিছু নাকি, হচ্ছে হ্যাঁ, না কেন? তা বললো ঠিক আছে, পরিবারের মধ্যে থাকলেই হলো। আচ্ছা, এই কথা আমরা একটা বিরতি নিচ্ছি, খুবই মজা লাগছে, কিছুক্ষণ পরে ফেরত আসছি। আজ আমরা কথা বলছি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ এবং আল মনসুরের সাথে। চলুন ফিরে যাই। যে আপনাদের অনেক মজার মজার কাহিনী শুনতে পাচ্ছি, আমার দর্শকদেরও খুবই ভালো লাগছে। আচ্ছা, আবার ফিরে যেতে চাই আপনাদের ছোটবেলায়। তার আগে একটু জানতে চাই যে দুজনের স্বপ্ন কি ছিল? স্যার, আপনার মানে মানে আলোকিত মানুষ করা, মানে এই স্বপ্নগুলো, মানে ছোটবেলায় আপনি কিভাবে স্বপ্ন দেখতেন এই ব্যাপারগুলো নিয়ে? না, ছোটবেলায় স্বপ্ন আমার একদম অন্যরকম ছিল। আমি যখন স্কুলে পড়ি তখন আমার স্বপ্ন ছিল যে গুন্ডা হব। কারণ আমাদের পাড়ায় ইয়াকুব গুন্ডা নামে
এক খুব নাম করা গুন্ডা ছিল এবং তাকে দেখলেই সবাই আসসালামু আলাইকুম দিত। তো তখন মনে হলো যে যদি কিছু হতেই হয় তাহলে গুন্ডা হয় বাঞ্ছনীয়, এবং বিরাট দলটল করে বহু মারধর আমি ছোটবেলায় করেছি। আমার স্বাস্থ্য টাস্থ্য খুব ভালো ছিল, এক্সারসাইজ করতাম। তারপরে এটা একটু চেঞ্জ হয়ে গেল। হঠাৎ একদিন নর্থ বেঙ্গল এক্সপ্রেস ট্রেন দেখলাম, বিশাল ট্রেন, বিশাল ইঞ্জিন, ঝমঝম ঝমঝম করতে করতে আসছে, এবং সেই একবারে এক ধাক্কায় কলকাতা থেকে ঈশ্বরদী থেকে সান্তাহার চলে যেত, কোথাও থামতো না। তো ওই দেখে আমার মনে হলো যে যদি কিছু হতে হয় তাহলে এই ইঞ্জিনের ড্রাইভার হব। এমনকি ড্রাইভারের পাশে একটা লাল কাপড় বাঁধা লোক সেই ইঞ্জিনের মধ্যে কয়লা ঠেলছে, তাকেও দেখে আমার অসাধারণ মানে কিছু মনে হলো। এবং আশ্চর্য যে আমি ইউনিভার্সিটিতে যখন MA পরীক্ষা দিচ্ছি, না BA অনার্স পরীক্ষা দিচ্ছি, তখনও আমার মনের তাই পেছনে অবচেতনের স্বপ্ন যে আমি ট্রেনের ড্রাইভার হব। ততদিন কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে যে আমি শিক্ষক হব, শিক্ষকতা করব, এরকম। আচ্ছা, মানে এই যে বললেন যে তখন থেকে ঠিক হয়ে গেছে যে আপনি শিক্ষক হবেন, এই ঠিকটাই বা কিভাবে হয়েছিল? না, ঠিক মানে আমার আব্বা তো অসাধারণ অধ্যাপক ছিলেন, এবং ছাত্ররা আব্বা সম্পর্কে যখন কথা বলতো তখন মনে হতো যে কোনো দেবতা টেবতা নিয়ে কথা বলছে। এবং তখন আমার মনে হতো যে এই আব্বার চাইতে আর বড় কিছু নাই, শিক্ষকের চাইতে বড় কিছু নাই। কারণ এইরকম শ্রদ্ধা, এইরকম সম্মান আমি আর কাউকে পেতে দেখতাম না। তখন মনে হতো যে আমি শিক্ষক হব একসময়, এবং শেষ পর্যন্ত সেটাই প্রিভেল করেছে। এবং আমার জীবনে আমি আজও শিক্ষক, এবং শিক্ষক হিসেবে আমি মরতে চাই। মন্ত্রী ভাই, আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে আপনার স্বপ্নের কথা জিজ্ঞেস করি। আপনি জানি যে মানে অনেক কিছু করেছেন আপনি, আমি কিছু স্যারের কাছে কিছু শুনতে পেলাম আপনার মজার কথা। তারপরেও বলতে যে মনের গভীরে কি স্বপ্ন ছিল আপনার? এই কি জানি, স্বপ্ন তো অনেক দেখতাম কিন্তু মনে নাই। কখনো স্কুলের ক্রিকেট টিমের খেলা দেখে মনে হলো যে ক্রিকেট খেলবো। একদিন খেলা হচ্ছে, তো সেদিন ক্রিকেটের 11 নম্বর প্লেয়ার কোনো কারণে অসুস্থ বা অনুপস্থিত। তা আমি হকি খেলতাম। আমাকে স্যার বললেন যে তুই যা, তুই খেল, তুই এরকম বল নিয়ে তো খেলিস, যা। তো তখন আবার উইকেট কিপারের হাত থেকে তো অনেক বল ফসকে যেত, সেই জন্য তার পেছনে আবার আরেকটা একেবারে বর্ডার লাইনে একজন থাকতো, ওইখানে আমাকে দাঁড় করে দিল। তো প্রথম খেলা যখন হলো, একটা বল আমি ধরতে পারলাম ফাঁকতালে। তারপরে যখন ব্যাটিং শুরু হলো, আমার যখন সিরিয়াল আসলো, প্যাড পরে, একটা প্যাড, তখন তো 2টা প্যাড ছিল না, একটা প্যাড পরে, তারপরে খুব একটা ভাবটাব নিয়ে গেলাম। গিয়ে দেখলাম যে ওখানে তো সবসময়ই করে, কি জানি করে, এরকম করে, মানে আসলে মিডল স্ট্যাম্প, তো ওইটা আমার জানা ছিল না। আমি জানতাম কি যেন করে, আমি আবার সেটা করে এরকম করলাম। আম্পায়ার আবার একটু এরকম করলো, একটু এরকম করলো, করে আবার বললো ঠিক আছে। এবং ও যে আম্পায়ারকে অনুসরণ করলো তা না, আমি তা না, কিন্তু ও নিজের ইচ্ছা মতো চলছে আর কি। আমি জানি যে এরকম করলে আম্পায়ারের এরকম করতে হয়, কিন্তু সেটার মানে যে ব্যাট সরানো সেটা আমার জানা ছিল না। যাই হোক, তারপরে খুব এরকম করে 2-3 বার মাটিতে এরকম করলাম, করে এরকম তাকাবার পরে দেখি যে প্রতিপক্ষের এক প্লেয়ার আমার প্রায় ডবল লম্বা, এইরকম একটা স্বাস্থ্য, হাতের মধ্যে এটি নিয়ে যখন এরকম করে মারলো, আমার মনে হলো যে একটা গোলা, এবং ক্রমশ এটা বড় হচ্ছে। আমি খুব নীরবে ব্যাটটা নিয়ে সরে গেলাম, এবং দেখলাম কোনো বাধা না পেয়ে আমার 3টা স্ট্যাম্প কাত হয়ে পড়ে গেল সেই গোলার আঘাতে। তো তখন বুঝলাম যে না, এইটা একটু ঝামেলা আছে, ক্রিকেটার হওয়া যাবে না। তো তারপরে এর মধ্যে হঠাৎ করে ওখানে সিনেমা হলে দেখি একটা ছবি আসছে, তখন উত্তম সুচিত্রা ছবি খুব আসতো। তার মধ্যে একটা ছবি, কি জানি ছবির নাম শিল্পী, ও না কি যেন একটা, যাই হোক ভুলে গেছি। উত্তম কুমার সেতার বাজায়, এরকম বোধহয় শিল্পী। তো সে সেতার টেতার বাজায়, গান টান গায়, কিন্তু দেখলাম যে সে তার ভালোবাসা না কি জানি গন্ডগোল হয়ে গিয়ে সে খুব বেদনার সঙ্গে সেটা বাজাচ্ছে। তখন আমার মনে হলো যে আমি সেতার বাদক হব, দীর্ঘদিন পরিশ্রম করে সেতার বাজনা শিখব, এর মধ্যে আমি কাউকে ভালোবাসবো এবং ব্যর্থ হব, এবং সমস্ত জীবন
আমি সেইভাবে উত্তম কুমারের মতো সেতার বাজাবো, বৈজু বাওরা। বাইজু বাওরা হয়ে যাও। তো কিন্তু দেখা গেল এক পর্যায়ে যে প্রেমও করা হলো কিছু, মানে ইয়ে হলো, প্রেম ব্যর্থ হলো অগণিত, কিন্তু সেতারটা ফাঁকতালে শেখা হয় নাই, সেই জন্যে ওইটাও হওয়া গেল না। তারপরে কিভাবে যেন অভিনয় শুরু করলাম, আমার ঠিক এটা প্ল্যানের মধ্যে ছিল না। ও মানে একেবারে হঠাৎ করে হয়েছে? হ্যাঁ, মানে নিয়মিতভাবে করাটা একেবারে হঠাৎ। কিন্তু স্কুলে প্রথম যে চরিত্রে আমি অভিনয় করি সেটা হচ্ছে আমাদের স্কুলের ইংরেজি বইয়ে ছোট একটা নাটক ছিল, 2 পৃষ্ঠার ইংরেজি, এবং সেটা হচ্ছে রাজাপুরু। সে বলল যে আমরা যুদ্ধ করে সৈন্য ক্ষয় করে কোনো নাই, আমরা দুজন দ্বন্দ্বযুদ্ধ করি এবং ইত্যাদি। তো সেইখানে আমি আলেকজান্ডার হলাম, এবং আমাদের কলেজের এক নাইট গার্ড ছিল আমান ভাই, সে আলেকজান্ডারের মতো মুকুট পোশাক টোশাক বানিয়ে দিল, তলোয়ার টলোয়ার। তো ওইটা করে খুব মজা লাগলো এবং এমন জোশ লাগলো যে ওই নাটক শেষ হওয়ার পরে ওইটা আর আমি খুলি না। তো ওইটা সেই হচ্ছে থেকেই প্রথম শুরু। অভিনয় আমার, ক্লাস 8-এ পড়ি তখন। তারপরে আর খুব একটা অভিনয়ের দিকে ঝোঁক ছিল না। কিন্তু আমার একবার মনে আছে যে তখন বড় হয়ে যান মুন্সিগঞ্জেই হ্যামলেট নাটকের একটা অংশ, পুরোটা না, ইংরেজিতে, এবং ঢাকার থেকে 2-1 বন্ধুকে স্লো, ওখানে কয়েকজন, এবং বড় হয়ে যান সেই হ্যামলেটের চরিত্র। আচ্ছা, সেই কথাটা মনে আছে, সেই হ্যামলেট পোশাক কোথা থেকে হবে, বড় একটা ভারী তোয়ালে এইভাবে, হ্যাঁ, এবং অসাধারণ, আমার এখনো সেই চোখে ভাসে। বড় হয়ে যান যদি অভিনয় করতেন তাহলে আমরা বোধহয় কেউ অভিনয় করতাম না। বড় হয়ে যান দুর্ধর্ষ, কারণ আমার আব্বা খুব ভালো অভিনয় করতেন, কিন্তু উনি কখনো মঞ্চে অভিনয় করেননি। আমার আব্বা খুব নাটক লিখতেন, অনেক নাটক লিখেছেন, উনি ডিরেকশন দিতেন। আচ্ছা, আচ্ছা। এবং আমি অবাক হয়ে দেখতাম যে প্রত্যেকটা চরিত্রে একটা মানুষ প্রত্যেকটা চরিত্র দেখিয়ে দিচ্ছে নাটকে, কেউ নায়ক কেউ ভিলেন, সেই মহুয়া প্রত্যেকের ভূমিকা অভিনয় করে 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 দেখিয়ে দিচ্ছে। এবং কমেডি, সেই লখার চরিত্র, সেই কমেডিয়ানের সময় আব্বা যে লাভ দিল এবং দেখে আমি অবাক হয়ে দেখতাম যে কি অসাধারণ। এবং বড় হয়ে যান যদি অভিনয় করতো তাহলে আমরা না, অভিনয় আমি করেই ফেলেছিলাম ফিল্মে, হ্যাঁ, প্রায় ছবির চলে নায়ক গেছিলাম, হওয়ার এবং একজন আমাকে তো একেবারে ধরলই, কিন্তু কি বলবো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির গ্রেট লস বলবো। না, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন আর হতো না, কারণ তারপরে তো কান্না, মানে কাঁদতে শিখতে হতো, তাই না? কত ফুপিয়ে ফুপিয়ে নায়ক কাঁদতে পারে নায়িকার জন্য, নায়িকার জন্য। আচ্ছা, একটা জিনিস মানে যেটা আমি বুঝতে পারলাম যে আপনার বাবার ইনফ্লুয়েন্স খুবই আছে দুজনের, হ্যাঁ, আমার সবকিছুর বাবার ক্ষেত্রেই ইনফ্লুয়েন্স মনে হয় যে নাটকের ব্যাপারে পড়েছে বেলালের আমার উপরে, উপরে, আর শিক্ষক এডুকেশনের হিসেবে, ব্যাপারটা হ্যাঁ। পড়েছে আমার উপর। আমি কখনো দেখি নাই আমার আব্বা কাউকে ধমক দিয়ে কথা বলছেন, শাসন করছেন, সন্ধ্যার পরে বাড়ি আসছো কেন, এরকম না, সম্পূর্ণ স্বাধীন। মানে আমরা প্রত্যেকটা ভাই বোন বড় হয়েছি একটা মানে বিশাল অরণ্যের ভেতরে, বৃক্ষ যেরকম স্বাধীনভাবে বড় হয়, সেই জন্য প্রত্যেকের বিকাশটা মানে ইন্ডিপেন্ডেন্সটা ছিল আর কি, যে দারুণভাবে, আমাদের উপরে কোনো চাপ ছিল না, কোনোদিন না, কোনো আদেশ ছিল না, কোনো নির্দেশনা ছিল না। আমার মনে আছে আব্বা যেদিন আমাকে মানে বাসে তুলে দিতে আসলেন, আমি তখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসছি, তো তখন সবাই আমার কাছে চাচ্ছে যে আমি হয় সিএসপি হই, না হলে পরে এটা হই সেটা হই, মানে। তো আব্বা বাস ছাড়তে কিছুটা দেরি, আমি আর আব্বা হাঁটছি, তো আব্বা হঠাৎ বললেন যে দেখ, প্রত্যেকটা মানুষের এইখানে একটা বুকের এই জায়গাটাতে একটা মানুষ থাকে, সে কথা কয় এবং তার গলার স্বর কান পাতলে স্পষ্ট শোনা যায়। তো যখনই ক্রাইসিস হবে, সংকট হবে, ওই মানুষটাকে জিজ্ঞেস করবি যে কোন দিকে যাবি তুই, সে যেদিকে বলবে সেদিকে চলে যাবি। সেখানে তোর বাবা নাই, তোর মা নাই, তোর বন্ধু নাই, তোর আত্মীয় স্বজন কেউ নাই, সেখানে তুই আর সেই মানুষটা, সেখানে তুই একা। আমার মনে আছে, রাজার মতো একা। এবং আমার জীবনে আমি আব্বার কথা অনুসরণ করেছি, এবং আমার জীবনে কোনো ব্যাপারে আমি নিজের ভেতরকার যে ইনস্টিংটিভ যে নির্দেশনা, এর বাইরে আমি আমার জীবনে কিছু করি নাই, কারণ তাতেই আমি
জীবনে মানুষ কি করে না করে এগুলো কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না, কারণ মানুষ একসময় মরে যায়। কিন্তু বেঁচে থাকা যে আনন্দময় হওয়া, সেটা আমার মনে হয় নিজেকে অনুসরণ করলে, নিজের আনন্দের প্রকৃতিকে অনুসরণ করলে মানুষ যে আনন্দটা পায়, এটা আর কিছু দিয়ে হয় না, অন্যের আদেশে হুকুমে কোনো কিছু দিয়ে হয় না। এবং আমরা আমাদের পরিবারের মধ্যে এই একটা অবাধ, একটা মুক্ত পরিবেশ আমরা পেয়েছিলাম। তবে একটা কথা ওর সম্পর্কে আমি জি। একটু বলি, ও খুবই আমোদে মানুষ। আমি ওর এটা চাইতে বোঝা যায় ওর চাইতে জমিয়ে রাখা, মাতিয়ে রাখা, আনন্দে সবাইকে মশগুল করে রাখা আমি মানুষ আমার জীবনে আমি ঠিক এইভাবে দেখি নাই, এত ন্যাচারালি করা। তো সব কিছু নিয়েও হাসাহাসি করে। তো একদিন আমার এক আত্মীয়া, বয়স্ক আত্মীয়া, ওকে জিজ্ঞেস করছে যে কি বেলাল, তোমার বয়স বাড়ে না কেন? তো বেলাল তাকে বলে যে কি করি চাচি, কোনো বছর মাস 2 বাড়ে, আবার কোনো বছর যে বাড়েই না। আপনি কিছু বলবেন স্যারের কথা? হ্যাঁ, বড় ভাইজান হচ্ছে একটা খুব যদি আলাস্কাতে কেউ যায়, বরফের ভেতর -50 ডিগ্রি টেম্পারেচার, হয়তো গায়ে ভালো করে কাপড় নেই, থরথর শীত, সেরকম সময় মানুষ একটুখানি হয়তো গরমের জন্যে হঠাৎ আকুল। সেই সময় যদি হঠাৎ করে একটা দক্ষিণ দিক থেকে হঠাৎ একটা বাতাস আসে, যে বাতাসটা একদম গরম বাতাস, গ্রীষ্মকালের বাতাস, বড় হয়ে যান ওই রকম একটা জীবন্ত বাতাসের মতন। আমাদের পরিবারের সবার জন্যেই বড় হয়ে যান একটা বিরাট জীবন্ত বাতাসের মতো। বড় হয়ে যান যখনই বাসায় যায়, সমস্ত পরিবেশটা অন্যরকম হয়ে যায়। সমস্ত কেউ হয়তো মন খারাপ করে বসে আছে বা কেউ একটা চিন্তায় আছে, এক মুহূর্তের মধ্যে আমাদের প্রত্যেকটা ভাই বোনের ভেতর থেকে মুহূর্তের মধ্যে সমস্ত কিছু হারিয়ে গিয়ে একটা উদ্দীপ্ত জীবনের একটা অনুভূতি জাগে। এটা হচ্ছে বড় হয়ে যান। তুই যে আমার এত প্রশংসা কোনোদিন করবি জানলে পরে থেকে ছোটবেলায় আরো বেশি কাঁচা মিঠা আম। কাঁচা মিঠা আম খাওয়াতাম। দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে এই ছোটবেলার এই কথাগুলো, পার্সোনাল কথাগুলো যে আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের আয়োজন। আশা করছি আগামী আয়োজনে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন।